বিশ্ব বাংলা 24 টেলিভিশনের জানা অজানা অনুষ্ঠানের আজকের পর্বে সকল দর্শক শ্রোতাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সবার জীবন সুন্দর, সার্থক, সফল হোক এই রমজানের প্রতিটি মুহূর্তে, সে প্রত্যাশায় আজকে আমরা আলোচনা করব মূলত বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি আলোকে এবং এই বিগত 50 বছরের ধারাবাহিকতায় সামনের দিনগুলোতে কি ধরনের সম্পর্ক রচিত হওয়া দরকার বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা যেটা চলছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, সেসব নিয়ে আলোচনা করব। আজ আমাদের অতিথি হিসেবে যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং একজন সুবক্তা, দীর্ঘদিন থেকে যিনি মূলধারার সাথেও নিজেকে সম্পৃক্ত রেখে বাংলাদেশের কল্যাণে কাজের চেষ্টা করে যাচ্ছেন। আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অতিথি এম.এ. সালামকে। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফর ইয়োর কাইন্ড ইন্ট্রোডাকশন এবং সেই সঙ্গে বিশ্ব বাংলা টেলিভিশনকে আন্তরিক ধন্যবাদ এবং সকল দর্শক শ্রোতা সহ সবাইকে পবিত্র রমজান উপলক্ষে রমজানুল করিম এবং সবার জীবন সুন্দর হোক, সার্থক হোক এবং এই রোজা রমজানের মধ্য দিয়ে আমরা পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ এবং আমাদের শ্রদ্ধাবোধকে আরো বেশি করে যাতে আমরা সুন্দর করতে পারি এই প্রত্যাশাই আজকে ব্যক্ত করি। ধন্যবাদ সালাম ভাই। আসলে সামাজিক এবং রাষ্ট্রীয় সম্প্রীতির বন্ধনের আলোকে আজকে আমাদের কথাবার্তা হবে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটার 50 বছর পূর্ণ হবে আসছে সোমবার 4 এপ্রিল। এবং সেদিন আপনি জানেন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটা বড় ধরনের অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু মিলনায়তনে, এবং তার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এম.এ. মোমেনের বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে, বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, নীতি নির্ধারকদের সাথেও ওই সমাবেশের আগে এবং পরের দুদিন কথাবার্তা হবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আলোকে। তো সেসব ব্যাপারে আজ আসলে আমরা কথা বলবো। আপনি তো দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রের রাজনীতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছেন এবং রাজনীতির শীর্ষে অবস্থান করেছেন। এখানে বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল থাকলেও আপনার মতো কোনো একটা ইস্যুতে গভীরভাবে পর্যবেক্ষণ এবং অন্য কেউ করে বলে আমরা অন্তত তাদের কথাবার্তায় কখনো বুঝিনি। সেই কারণে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে সম্পর্কের সূত্রপাত, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ হলো, তারপরে স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্র বিপক্ষে ছিল, আমাদের পাকিস্তানিদের পক্ষে থাকার পরেও বঙ্গবন্ধুর তার যে কূটনৈতিক নীতি, তিনি যে ধাঁচে চলাফেরা কথাবার্তা বলেছেন, সেই নীতিতে মুগ্ধ হয়ে কিন্তু যুক্তরাষ্ট্র খুব দ্রুত তাদের অবস্থান পাল্টিয়ে, পাকিস্তানের পক্ষে থাকলে অবস্থান পাল্টিয়ে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। এবং বঙ্গবন্ধু সে সময় ওয়াশিংটনে হোয়াইট হাউসে এবং তখনকার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন। এইসব ব্যাপারে আপনার একটা অবজারভেশন, সেসব জানতে চাচ্ছি। আসলে এখনকার এই 50 বছর পরে ওই প্রজন্মকে তথ্য নির্ভুলভাবে, নিখুঁতভাবে অবহিত করার জন্যই আজকে আমাদের এই প্রয়াস, এবং তা আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি, আমাদের বিশ্ব বাংলা 24 টিভির দর্শক শ্রোতারা জানতে চাচ্ছে। বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আজকের এই বিশ্ব বাংলা টেলিভিশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমি সর্বপ্রথম
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মহান স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় নেতৃবৃন্দের মহান স্মৃতির প্রতি, শ্রদ্ধা জানাই সকল শহীদদের, বীর যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তাদের জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছেন এবং শাহাদত বরণ করেছেন, সকলের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে যে কথাটি বলতে চাই সেটি হলো যে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে 50 বছর পূর্তি, এই 50 বছর পূর্তির ঐতিহাসিক মুহূর্তে উভয় দেশই একটি সমান্তরালভাবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই 50 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। আমি যদি বলি যে গত 2 সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি জেনারেল, যিনি ভিক্টোরিয়া বাংলাদেশ সফর করেছেন এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্টনারশিপ ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। গেল সপ্তাহে আরেকটি সুন্দর বিষয় আমরা অবলোকন করলাম, সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আমি যদি খুব সংক্ষেপ করে বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক, সেই কূটনৈতিক সম্পর্ক কিন্তু কয়েকটি প্রিন্সিপলের উপর শক্তিশালী অবস্থান নিতে সক্ষম হয়েছে। সেটি হলো যেমন প্রথম, ডেমোক্রেসি, ডেমোক্রেটিক ভ্যালু এবং ডেমোক্রেটিক রাইট ইত্যাদির প্রতি বাংলাদেশ যেমন অত্যন্ত শ্রদ্ধাশীল, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত শ্রদ্ধাশীল। তারপরে দেখুন সোশিয়াল জাস্টিস, এই সোশিয়াল জাস্টিস এর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র যেমনটি শ্রদ্ধাশীল, তেমন বাংলাদেশও এই সোশিয়াল জাস্টিসের প্রতি শ্রদ্ধাশীল। থার্ডলি যদি আমি বলি সংক্ষেপে, তাহলে সেটি হলো সেকুলার ডেমোক্রেটিক প্রসেস। মার্কিন যুক্তরাষ্ট্র সেকুলার ডেমোক্রেটিক প্রসেসে বিশ্বাস করে এবং আমরাও বাংলাদেশ সেকুলার ডেমোক্রেটিক প্রসেসে বিশ্বাস করি। এখন এই দুই দেশের যে আপনি যথার্থই বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় যে মুক্তিযুদ্ধ জাতির পিতার নেতৃত্বে আমরা অংশ নিয়েছিলাম, আপনি প্রকাশ্যে আপনি তখন আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন। আমি তরুণ ছিলাম, আমি মুক্তিযোদ্ধাদের বাংকারে খাবার দাবার ইত্যাদি সংগ্রহ করে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। তো আমাদের জীবনের এই যে একটা স্মৃতিময় গৌরবময় বিষয় রয়েছে, সেটি আমাদেরকে আজীবন গৌরবান্বিত করবে এবং আমাদের আগামী প্রজন্মের সামনে আমরা যেটুকু যেভাবে পারি সেই ইতিহাসকে তুলে ধরব। মূলত জাতির পিতার যে বলিষ্ঠ নেতৃত্ব, এই বাংলাদেশ স্বাধীনতার পর স্বাধীনতা যুদ্ধের সময়ই মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিক্সন প্রশাসন আমাদের বিরুদ্ধাচরণ করলেও এই মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক সিনেটর, কংগ্রেসম্যান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ কিন্তু আমাদের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। বিশেষ করে আমি আজকে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির কথা। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতবর্ষে আমাদের যারা শরণার্থী ছিলেন শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেছেন এবং মূলত টেড কেনেডির এই ভিজিটের পরপরই পশ্চিমা বিশ্বে আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে একটি সুন্দর বিশ্ব জনমত, শক্তিশালী বিশ্ব জনমত গড়ে উঠতে সক্ষম হয়। কাজেই আমরা তার কাছে কৃতজ্ঞ। তারপরে মেডিসিন স্কোয়ার গার্ডেনে যে কনসার্ট, সেই কনসার্টের কারণে বাংলাদেশ আরো বেশি পরিচিতি লাভ করে পশ্চিমা বিশ্বে। সেই হিসাবে পশ্চিমা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। সিনেটর এডওয়ার্ড কেনেডি সহ প্রশাসনের যারা আমাদের সপক্ষে ছিলেন, আমরা তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। সেটি আরো সুসংহত হয় দুটি কারণে। প্রথমত, যে আমাদের জাতির পিতা যখনই বাংলাদেশে 72 সনের 10ই জানুয়ারিতে ফিরে এসে যে বাংলাদেশকে কিভাবে পরিচালনা করবেন তিনি স্পষ্টতই ঘোষণা করলেন এবং যা আমাদের সংবিধানে সন্নিবেশিত করা হলো যে সকলের সহিত বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়।
এই যে একটা পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতি সমগ্র বিশ্বব্যাপী বিশ্বের যে সমস্ত দেশ আমাদের পক্ষেও ছিল না, তারাও কিন্তু সেদিন বঙ্গবন্ধুকে অভিনন্দন জানিয়েছে এই পররাষ্ট্রনীতি ঘোষণার কারণে। কারণ আমরা ছিলাম যুদ্ধ বিধ্বস্ত, একটি পাকিস্তানিরা সব কিছু বিধ্বস্ত করে নিয়ে যায় এবং আমাদের সমস্ত সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়। এই দেশকে গড়ে তোলার তাগিদ থেকেই জাতির পিতা পররাষ্ট্রনীতি হিসাবে ঘোষণা করেছিলেন যে সকলের সহিত বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়। এই যে প্রিন্সিপল, এই প্রিন্সিপল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশগুলোকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছিল, যে কারণে অচিরেই এই জাতির পিতার কূটনৈতিক যে দক্ষতার কারণেই বাংলাদেশকে অচিরেই মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদানে বাধ্য হয়েছিল। এবং বিশেষ করে 1974 সনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এবং তিনি ব্লেয়ার হাউসে অবস্থান করেছিলেন। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সঙ্গে একান্ত দ্বিপাক্ষিক একটি হাই লেভেল ফরম্যাটের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এবং আমি বলবো সেই বৈঠকটি ছিল আজকের যে বাংলাদেশের পররাষ্ট্র, দুই দেশের, বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মূল ভিত্তি ছিল জাতির পিতা বঙ্গবন্ধু এবং জেরাল্ড ফোর্ডের মধ্যকার সেই বৈঠক। সেই ভিত্তিকে, সেই বৈঠকটিকেই ভিত্তি করেই আজকেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি সেভাবে আবর্তিত হচ্ছে এবং দু দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো ক্রমবর্ধমানভাবে শক্তিশালী হচ্ছে। যদিও মাঝে মধ্যে এইটা নিয়ে অনেক ধরনের মত পার্থক্য দেখা দেয়, এবং কিছু সংখ্যক মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন যারা এটিকে অত্যন্ত নেগেটিভ ভাবে, অত্যন্ত খুব আক্রমণাত্মক ভাবে এটিকে হাইলাইট করার চেষ্টা করে থাকেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক বা যারা রয়েছেন পররাষ্ট্র নীতি নিয়ে যারা কাজ করেন, তাদের মধ্যকার যদি পর্যালোচনা আমরা লক্ষ্য করি, তারা অবশ্যই বলতে বাধ্য হবেন যে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফ্রেন্ডশিপ এবং পার্টনারশিপ, সেটি অটুট এবং অক্ষুণ্ণ থাকবে কয়েকটি কারণে। মাঝে মধ্যে দুটি ইন্ডিপেন্ডেন্ট সভরেন কান্ট্রির মধ্যে মতের পার্থক্য হতে পারে মাঝে মধ্যে, এটা খুবই স্বাভাবিক। এবং সেই মত পার্থক্যকে নিরসন করার জন্য কূটনৈতিক পথ খোলা রয়েছে, উভয় দেশেরই কূটনৈতিক তৎপরতা বিদ্যমান রয়েছে, এবং উভয় দেশই এটার একটি সম্মানজনক সুরাহা একান্তভাবেই কামনা করে। বিশেষ করে আমি বলবো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের আরো কয়েকটি কারণ রয়েছে বাংলাদেশের, যেটি যে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল টেরোরিজমের বিরুদ্ধে কাজ করে। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ইন্টারন্যাশনাল টেরোরিজমের বিরুদ্ধে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করে বিশ্বের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় রচনায় সক্ষম হয়েছে। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ক্লাইমেট চেঞ্জের ভয়াবহতা থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য অধিকতর ভাবে তৎপর রয়েছেন, ঠিক তেমনি জননেত্রী শেখ হাসিনার সরকারও এই ক্লাইমেট চেঞ্জের ভয়াবহতার থেকে মানব জাতিকে মুক্ত করার জন্য যে মহান প্রয়াস চালিয়ে যাচ্ছেন, সেটিও কিন্তু দুই দেশের সম্পর্ককে আরো শক্তিশালী করার ক্ষেত্রে একটি অনবদ্য ভূমিকা পালন করে চলেছে। এটা শুধু তাই নয়, বা যেমন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে গ্লোবাল পিস এফোর্ট, অর্থাৎ একটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উদ্যোগ, সেই উদ্যোগটিও বিশ্বব্যাপী নন্দিত হয়েছে। এবং সেই উদ্যোগের কথা লাবলু ভাই আপনি জানেন, আমি একবার আমার সুযোগ হয়েছিল প্রেসিডেন্ট ক্লিন্টন সাহেবের সঙ্গে কথা বলার, এবং আমি যখন বলেছিলাম যে we want your strong support of the effort of our Prime Minister's peace program, এবং তিনি তার ভূয়সী প্রশংসা করেছিলেন, বলেছিলেন প্রত্যেকটি হেড অফ দি গভর্নমেন্টের উচিত বিশ্ব শান্তির জন্য কাজ করা। এমনি করে আমাদের সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক সবসময় রয়েছে। এবং আপনি জানেন যে
আমাদের যখন 1/11-এর সময় বা আমাদের নেত্রী কারারুদ্ধ ছিলেন, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী কারারুদ্ধ ছিলেন, আরো বাংলাদেশের অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ কারারুদ্ধ ছিলেন, তখন সিনেটর, তখন তিনি সিনেটর ছিলেন, হিলারি ক্লিন্টনও বাংলাদেশের রাজবন্দীদের মুক্তি দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার আহ্বান একটি বক্তব্য রেখেছিলেন। এবং আমি ম্যাডাম হিলারি ক্লিন্টনের সঙ্গে আমার সেদিন সাক্ষাৎ হয়েছিল, যে পরিপ্রেক্ষিতে এই বিষয়টি আমি উত্থাপন করেছি এবং তিনি সেই ভূমিকা পালন করেছেন। আমরা এরপরে আমরা লক্ষ্য করি যে মার্কিন যুক্তরাষ্ট্র ও এই কোভিড কালীন সময়েও আমাদেরকে 2.5 লক্ষ ডোজের উপরে টিকা দিয়ে, ভ্যাকসিন দিয়ে আমাদেরকে সহায়তা করায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তাদের এই অবদানকে স্মরণ করি। এবং প্রতিটি ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক ইনস্টিটিউশনকে শক্তিশালী করার ক্ষেত্রে যেমন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যে বিষয়গুলোকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বহুপাক্ষিক ভাবে যদি আমরা বলি ইউনাইটেড নেশনস, তারপর ইউনেস্কো, প্রতিটি আন্তর্জাতিক সংস্থাই এর প্রশংসা করছে যে তিনি বাংলাদেশকে একটি সেকুলার ডেমোক্রেটিক প্রসেসে পুরোপুরি এস্টাবলিশ করে মানুষের মৌলিক অধিকার এবং মানবাধিকার নিশ্চিত সহ মানুষের জীবন মানের উন্নয়ন কল্পে যে পদক্ষেপ নিচ্ছেন, বিশেষ করে অর্থনৈতিক অগ্রগতি অর্থাৎ ডেমোক্রেসি এবং ডেভেলপমেন্ট উভয় ক্ষেত্রেই মাননীয় প্রধানমন্ত্রীর যে সফলতা, সেটি অত্যন্ত সুন্দর অবস্থানের সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এবং এটি আমি বলবো যেমনটি শুরু করেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু তার ওয়াশিংটন সফরের মধ্য দিয়ে, যে একটি শক্তিশালী দুই দেশের সম্পর্কের একটি শক্তিশালী বুনিয়াদ তিনি রচনা করেছিলেন, সেটিকে আরো শানিত করেছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমার সৌভাগ্য হয়েছে যে বিরোধী দলীয় নেত্রী যখন তিনি ছিলেন 1987 সনে, প্রথম তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। বিশেষ করে একটা 75-এর 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর কিন্তু আমাদের সব ক্ষেত্র স্থবির হয়ে যায়। বাংলাদেশ যেমন আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশ অত্যন্ত লজ্জাস্কর একটা অবস্থার মুখোমুখি হয়েছিল, কারণ সামরিক স্বৈর শাসকদের যে শাসন, সেই শাসনকালকে ডেমোক্রেটিক ওয়ার্ল্ড অর্থাৎ গণতান্ত্রিক বিশ্ব কোনো অবস্থাতেই ভালো চোখে দেখেন নাই। এটিকে আবার নতুন করে শানিত করে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি তখন তিনি যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তখনই 1987 সনে এনডিআই, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, প্রথম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানায়। এবং সেই সময় আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াশিংটনে হিলটন হোটেলে, যে হোটেলে প্রেসিডেন্ট রিগান অবস্থান করছিলেন এবং সেখান থেকে বের হওয়ার পর জন ডাব্লিউ হিঙ্কলি তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছিলেন, সেই হোটেলেই সেই ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে 75-এর 15ই আগস্টের পর যে ভেঙে যাওয়া যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে পুনরুদ্ধারের বীজ বপন করতে সক্ষম হয়েছিলেন। আমি লক্ষ্য করেছি সেদিন তিনি ডেভিড ডোনাহু নামক একজন মার্কিন প্রতিনিধির সঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে যখন কথা বলছিলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর ঠিক পাশেই দাঁড়ানো ছিলাম। আমি লক্ষ্য করেছি যে তারা কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বাংলাদেশের সঙ্গে তাদের যে সম্পর্কটাকে আরো কিভাবে আরো ঘনীভূত, আরো বন্ধুত্বপূর্ণ, আরো পার্টনারশিপ, ফ্রেন্ডশিপকে আরো গুরুত্ব যাতে দেওয়া হয়, সেই বিষয়গুলোর প্রতি তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উভয় দেশের গণতান্ত্রিক দুইটি গণতান্ত্রিক দেশের জনগণের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা সেদিন
তিনি পালন করেছিলেন। এই তারপরেও তখন তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন সালাম ভাই। তখন জি, তিনি তখন বিরোধী তিনি দলীয় বিরোধী দলীয় এব নেতা ছিলেন। হ্যাঁ, তারপরেও আরো আ আমি কয়েকটি ঘটনা তা সত্ত্বেও তিনি বলতে পারি। বাংলাদেশের জনগণের মানে সামগ্রিক কল্যাণের কথাই ব্যক্ত করেছেন। বিরোধী দলের হয়ে তিনি কিন্তু সে সময় কথা বলেননি সেই এনডিআই এর কনফারেন্সে। এটাই হলো একটা বিশেষত্ব বঙ্গবন্ধু রাইট। কন্যা শেখ হাসিনার। কারণ তিনি বিষয় আপনার বাংলাদেশের একটু প্রতিনিধিত্ব সংশোধন করে করছিলেন। দিতে চাচ্ছি। হ্যাঁ, একটু সংশোধনী ওই বাংলাদেশ এখন পর্যন্ত এই যে করোনা ভাইরাসের যে ডোজ সেটা কিন্তু 6 কোটি ডোজ পেয়েছে যুক্তরাষ্ট্র থেকে, এবং যুক্তরাষ্ট্র তো সারা বিশ্বেই এই করোনা ভাইরাসের টিকা দিয়েছে বিনামূল্যে। তবে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি টিকা পেয়েছে বাংলাদেশ। এই যে একটা সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশের ব্যাপারে আমেরিকানদের যে একটা ইতিবাচক ধারণা, তারই কিন্তু এটি একটা দৃশ্যমান হয়েছে এই করোনা প্রতিরোধ কর্মসূচিতে। এই যে একবারে দুহাত খুলে দিয়ে, দরজা খুলে দিয়ে তারা বহু টিকা দিয়েছে এবং দিচ্ছে এখনো। এইসব সম্পর্ক কারণেই কিন্তু এটা ঘটেছে, যেটা আপনি যথার্থই বলেছেন যে সামরিক শাসনের আমলে এই সম্পর্কটা ছিল না, এবং তারপরেও যে বিএনপি জামায়াতিদের যে একটা রাজত্ব চলেছে বাংলাদেশ সময়েও কিন্তু যুক্তরাষ্ট্র থেকে তারা এতটা আদায় করতে সক্ষম হয় নাই, বিকজ তাদের কূটনৈতিক নীতিটা হয়তো ভিন্ন রকমের, কিংবা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তারা সেভাবে বুঝাতে সক্ষম হয়নি বাংলাদেশের পক্ষে নিতে, যেটা এখন করছেন গত এক যুগ থেকেই শেখ হাসিনা এবং তার সরকার। তা আমি আরেকটু জানতে চাচ্ছি আপনাকে যে এই সম্পর্কের মধ্যে কিছুটা ব্যাখ্যান, দীর্ঘ সম্পর্ক 5 দশকের, একটু তো উঠানামা করবেই, কখনো ইতিবাচক কখনো নেতিবাচক, তিক্ত হতেই পারে, সম্পর্ক একভাবে চলে না দুটি দেশের মধ্যে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের প্রথম দিকে যে তারা রাশিয়ার নিন্দার প্রতি সমর্থন জানায় নাই, ভোটদানে বিরত ছিল জাতিসংঘে, যদিও পরবর্তীতে আবার তারা ইউক্রেনের জনগণের অধিকারের প্রশ্নে, মানবাধিকারের প্রশ্নে বাংলাদেশ কিন্তু সোচ্চার হয়েছে, সরব হয়েছে, ভোট দিয়েছে। তো এই যে বিষয়, আরেকটা বিষয় আপনি বলেছেন যে সন্ত্রাস দমনে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী একটা পার্টনার, বিশ্বস্ত একটা পার্টনার, এবং এই বাংলাদেশের সন্ত্রাস নির্মূলের ক্ষেত্রে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অর্থাৎ র্যাব। কিন্তু কিছু কিছু মহলের অপপ্রচারণা অথবা কান পড়ার পরিপ্রেক্ষিতে র্যাবের শীর্ষস্থানীয় সাবেক এবং বর্তমান 7 জন 8 জনকে তারা নিষিদ্ধ করেছে। তো এই বিষয়টা নিয়ে এই যে বৈঠক হবে ব্লিংকেনের সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের, এবং এছাড়া আপনি জানেন সিনেট লিডার চাক সুমার, তার সাথেও বৈঠক আছে ডক্টর মোমেনের, এইসব বিষয় নিয়ে কি আলোচনা হতে পারে এবং কিভাবে এটার পরিণতি ঘটতে পারে বলে আপনি মনে করেন? দীর্ঘদিন থেকে যেহেতু যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কের উপর আপনার একটা গভীর পর্যবেক্ষণ রয়েছে। আহ, আপনি যথার্থই বলেছেন যে সম্পর্কের উঠানামা হয়, দুটি দেশের সম্পর্ক সব সময় কিন্তু এক লেভেলে, এক একবার পর্যায়ে আমরা আশা করতে পারি না। কোনো কোনো বিষয়ে মতের একটু ভিন্নতা হবে, কিন্তু এর অর্থ এটা নয় যে সম্পর্ক একেবারেই খারাপ হয়ে যাবে। আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন সেদিন আমরা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অনুষ্ঠানে ছিলাম, আমি সেদিন সেখানে বলেছি, কারণ যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু বন্ধুহীন নই, যদিও আমাদের প্রতিপক্ষ অনেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বোধ হয় বর্তমান আওয়ামী লীগ সরকারের বা আমাদের সরকারের খুব ভালো সম্পর্ক নেই, কিন্তু এটি একটি ভ্রান্ত ধারণা, ভ্রান্ত চিন্তা। কারণ একটি বিষয়কে কেন্দ্র করে সম্পর্কের অবনতি কখনো দুটি ইন্ডিপেন্ডেন্ট সভরেন কান্ট্রির মধ্যে হয় না। এই মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের বন্ধুর অভাব নেই, ঠিক তেমনি বাংলাদেশেও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুর অভাব নেই, এবং এটি হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। হয়তো একটি বিষয়ে তারা একটা জায়গায় যেটুকু তাদেরকে বোঝানো হয়েছে এর থেকেই
এই যে স্যাংশন যেটুকু এসেছে, এই স্যাংশনের ব্যাপারে আমি তো বলবো যে বিশ্বের অনেক দেশেই মার্কিন যুক্তরাষ্ট্র এইভাবে স্যাংশন দিয়েছে, এবং বিশেষ করে তাদের বন্ধু প্রতিম এবং স্ট্রং আলাই যদি বলি সৌদি আরবিয়াকেও তারা আরবিয়ারও কিছু মানুষের জন্য তারা স্যাংশন আরোপ করেছে। সুতরাং আমাদের ও র্যাবের এটা যদিও আমাদের জন্য খুবই দুঃখজনক, কারণ এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কর্মকর্তারা তারা আমাদের সন্ত্রাস দূরীকরণে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। কিন্তু আমি স্থিরভাবে বিশ্বাস করি, যেমন যে কথাটি বলেছেন ভিক্টোরিয়া নুল্যান্ড 2 সপ্তাহ আগে, যে আমরা পর্যবেক্ষণ করছি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গত 90 ডেইজের কার্যক্রমে আমরা সন্তুষ্ট। তবে এই বিষয়টি আরো একটু ভাবতে হবে, আরো একটু ভাবনায় রয়েছে, আরো কিছু অবজারভেশনের পরই হয়তো বা তারা এই স্যাংশনটি উইথড্র করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং এই বিষয়ে আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীও জনাব ডক্টর এ কে আব্দুল মুমিন আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছেন, আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি এখানকার নাগরিক হিসাবে। এই যে আপনি এই যে আমাদের ভ্যাকসিনের কথা বললেন, এই ভ্যাকসিন ইস্যুতে আপনিও কাজ করেছেন, আমরাও কাজ করেছি, আমাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন ছিল। আমরা আমাদের সিনেটর বা মেনেন্দেজের কাছে আমরা চিঠি লিখেছি, আমরা চাক সিনেটর চাক সুমার সহ অন্যান্য সিনেটর কংগ্রেসম্যানদের সঙ্গে যোগাযোগ করেছি, বা আরো অনেক বাঙালি বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার অনেকেই যোগাযোগ হ্যাঁ, করেছেন। সরাসরি হোয়াইট সকলের হাউসেও তারা সম্মিলিত দরখাস্ত দিয়েছে যার যার লাইনে। সকলের সম্মিলিত প্রয়াসেই আমরা বেশ কয়েকটি উল্লেখযোগ্য পরিমাণ ভ্যাকসিন বাংলাদেশ পেতে সক্ষম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। আমরা তা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পার্টনারশিপের ক্ষেত্রে বহুপাক্ষিক অনেক বিষয় রয়েছে, যে বিষয়গুলোতে বাংলাদেশকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় পাশে পেয়েছে। যেমন আহ, যেমন জাতিসংঘে জাতিসংঘে যে পিস কিপিং ফোর্স হুম। মানব জাতির জন্য অত্যাবশ্যকীয় একটি বিষয়। বাংলাদেশ কিন্তু সেখানে একটি উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে, এবং এখনো বিশেষ করে এই পিস শীর্ষস্থানীয় আছে। কিপিং ফোর্সে বাংলাদেশের অবদানটুকু শুরু হয়েছিল তখন থেকেই, এটা অত্যন্ত শক্তিশালী রূপ ধারণ করেছিল। আহ, সেটি মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ক্লিন্টনের মধ্যকার রাষ্ট্রীয় সফরগুলো যে- আদান প্রদানের মধ্য দিয়ে। তখনকার সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 96 সনে সরকার গঠনের পরপরই এই ভিজিট হয়েছিল ব্লেয়ার হাউসে, এবং আমারও সৌভাগ্য জননেত্রী শেখ হাসিনার করুণায় বা তারই একজন ছোট্ট নগণ্য কর্মী হিসাবে ব্লেয়ার হাউসে আমিও 4 দিন অবস্থান করে সেখানে লক্ষ্য ইতিহাসের সাক্ষী হওয়ার একটা সুযোগ পেয়েছে। সৌভাগ্য আমার হয়েছিল। আমি দেখেছি কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কিভাবে ওয়েলকাম করেছে। সেখানে ব্লেয়ার হাউস থেকে শুরু করে অ্যান্ড্রোজ এয়ারবেস থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আমি ছিলাম। আমি লক্ষ্য করেছি কিভাবে সেখানে আব্রাহাম লিঙ্কনের বেডরুম দেয়া হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর বসবাস করার জন্য। তো এটি আমাদের জন্য একটি বড় বেশি সৌভাগ্যের এবং বড় বেশি গৌরবের। আমি লক্ষ্য করেছি আর্লিংটন সিমেটরিতে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছিল। আমি লক্ষ্য করেছি, এবং আমার সৌভাগ্য মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে পেন্টাগন সফর করার সুযোগ আমার হয়েছিল। আমি লক্ষ্য করেছি তখনকার সেক্রেটারি অফ ডিফেন্স কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে সেভাবে সেখানে হেঁটে হেঁটে পেন্টাগনের প্রতিটি কামরা, প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গা সমূহ, স্থান সমূহ দেখাতে সক্ষম হয়েছিলেন। তো এইসব কারণের মধ্য দিয়েই কিন্তু উভয় দেশের সম্পর্ক একটি শক্তিশালী ভিত্তির উপর দণ্ডায়মান। এখানে যে বা যারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা এটা নিজেদের দীনতার কারণে, নিজেদের দৈন্যতার কারণে, এবং সেটা এই মহলটি মূলত পক্ষে বাংলাদেশের স্বাধীনতাকে আজ অবধি মেনে নিতে পারে নাই। যারা 1971-এ জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচরণ করেছিল, তারাই
সেই শক্তি কিংবা সেই তাদেরই দূষরেরা, তাদেরই দল হিসাবে যদি আমি বলি বিএনপি, জামাত সহ তাদের দূষরেরা এইসব প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, এবং কি বাংলাদেশের যে জিএসপি সুবিধা যাতে বাংলাদেশ না পায়। আমাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। এই আমাদের একজন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চিঠি লিখে ওয়াশিংটন পোস্টে চিঠি লিখে বাংলাদেশকে সাহায্য বন্ধেরও আবেদন জানিয়েছিলেন। তো আমার ধারণা একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব সোর্স রয়েছে, প্রতিটি দেশের নিজস্ব সোর্স থাকে, আমাদের নিজস্ব সোর্স রয়েছে, কারণ এইগুলো দুই দেশেরই অবজারভেশনের মধ্য দিয়ে আমরা ছোটখাটো বিষয়সমূহের অবসান করে আরো কাছাকাছি হতে সক্ষম হব, এবং আমরা অবশ্যই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ যেভাবে অবদান রেখে চলেছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এবং এখানে আপনি উল্লেখ করেছেন যে ইউক্রেন এবং রাশিয়ার বিষয়সমূহ, যে রাশিয়ার পক্ষে আমরা ভোট দেই নাই, আমরা ভোটদানে বিরত ছিলাম, সেটির ঐতিহাসিক কারণ রয়েছে যে কারণে আমরা বিরত ছিলাম, এবং যার একটি সুন্দর এক্সপ্লেনেশন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তার বক্তৃতায় উল্লেখ করেছেন যে রাশিয়া তখন মুক্তিযুদ্ধের সময় বিটো প্রদান করেছিল, সেটিও আমরা যেমন ভুলি নাই। পাশাপাশি আমরা যে কোনো দেশের টেরিটরিতে কোনো দেশের ইলিগ্যাল ইন্টারফেরেন্স বাংলাদেশ কখনোই সমর্থন করে না। সেই দিক থেকে, এবং বাংলাদেশ সর্বদাই মানবিকতাকে প্রাধান্য দিয়ে থাকে, মানবতাকে প্রাধান্য দিয়ে থাকে। আমরাও একসময় ৭১-এ আমরা শরণার্থী হয়ে ভারতে অবস্থান করেছিলাম। সুতরাং আমরা তাদের অন্তর্জ্বালা বুঝি। সেদিন মিসেস গান্ধী আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন। আমরা তাদের ভারতের মানুষের কাছে, ভারতের মহীয়সী নেত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। ঠিক তেমনি করে আজকে ইউক্রেনের মানুষ, যেখানে ক্ষুধার যন্ত্রণা রয়েছে, যেখানে ওষুধপত্রের অভাব রয়েছে, যেখানে পানীয় খাদ্য জলের অভাব রয়েছে, খাদ্যদ্রব্যের অভাব রয়েছে, সেখানে বিশ্বের সবকটি দেশ যাতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসে, সেই দৃষ্টিভঙ্গিতেই থেকেই আমরা ইউক্রেনের এই মানবতাবাদী মানুষের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে যে জাতিসংঘ এবং রেজলিউশন গ্রহণ করেছে, আমরা সেটিকে সমর্থন সেটা জানিয়েছি। বুঝছি। সুতরাং আমার মনে না, হয় একই উই আর সাথে ইন আপনি দ্য জানেন, রাইট ওয়ে। এবং একই সাথে দেখুন এই একই কারণে কিন্তু এই যে প্রায় 14 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে। এটা কিন্তু সাংঘাতিক একটা মানবিকতার প্রকাশ ঘটিয়েছেন আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এসব বিষয়, তবে যাই হোক, এখন সম্মেলন উৎসব হচ্ছে 4 তারিখে ওয়াশিংটন ডিসিতে। আমার মনে হয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের পথ বেয়েই যে কিছু একটু এই যে নেতিবাচক প্রচারণায় যে বিভ্রান্তির মধ্যে পড়েছে মার্কিন প্রশাসনের কোনো ব্যক্তি কিংবা মহল, সেটা কেটে যাবে বলেই আমরা আশা করি। এবং 4 তারিখের পরে অবস্থা নিশ্চয়ই আবার সুন্দর হবে, আগের অবস্থায় ফিরবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ধরনের মানে বিভ্রান্তি অথবা ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না। এবং আমরা আশা করব আহ, সত্যের উপর দাঁড়িয়ে সত্যের জয় অবশ্যই হবে। এবং র্যাবের যে কর্মকর্তাদের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে সেগুলোও যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে নেবে। এই মানে 50 বছর পূর্তি উৎসবের পথ বেই, সেই প্রত্যাশা নিয়েই আমি আজকে আমাদের এই পর্বের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমি সালাম ভাই, একটি কথা আপনাকে আপনার সঙ্গে আপনি একটি কথা আপনার সঙ্গে অ্যাড করতে চাই যে এই 50 বছর আমাদের জীবনের জন্য অত্যন্ত গৌরবের, লাভলু ভাই। আপনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। আপনি প্রত্যক্ষভাবে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, আমি সহায়তা করেছি। কাজেই আমাদের যে জীবনের এই যে 50টি বছর অতিক্রম করলাম আমরা, বাংলাদেশ বহুদূর এগিয়ে গিয়েছে, এবং বাংলাদেশ আজকে আহ শুধু দক্ষিণ এশিয়ায় নয়, আজকে বাংলাদেশ গোটা বিশ্বে একটি নতুন এক্সাম্পল সৃষ্টি করতে সমর্থ হয়েছে। জো উদাহরণ বাইডেন তৈরি থেকে করেছে, শুরু করে উন্নয়নের বরিস মডেল। জনসন সকলেই
বাংলাদেশের প্রশংসা করে চলেছেন। শুধু আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক কিন্তু শুধু মার্কিন সেক্রেটারি অফ স্টেট ব্লিংকিনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বা চাক সুমারের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের সামনে কিন্তু আমি যেটুকু খবর জানি যে সিরিজ অফ মিটিংস রয়েছে উভয় দেশের মধ্যে। সুতরাং উভয় দেশের মধ্যে। উভয় দেশের মধ্যে সুসম্পর্ক আরো শক্তিশালী হবে, আরো মজবুত হবে। আমরা দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিষয়সমূহে গুরুত্ব দিয়ে আমরা উভয় দেশই মানবতার জন্য, বিশ্ব শান্তির জন্য একযুগে একসঙ্গে কাজ করব। এই 50 বছর পূর্তিতে আমাদের এই প্রত্যাশা রইল। ধন্যবাদ আজকে বিশ্ব বাংলা বিশ্ব টেলিভিশন বাংলা এবং সেই 24। সঙ্গে লাভলু ভাই আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং একই সাথে আমি বিশ্ব বাংলা 24 টেলিভিশনের দেশ এবং প্রবাসের অগণিত দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আবার পরবর্তীতে নিশ্চয়ই কোনো সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আমরা হাজির হব এই বিশ্ব বাংলা টেলিভিশনের জানা অজানা এই পর্বে।